নমস্কার সবাইকে। মহামায়ী নার্সিং হাবে আজ আমরা আরো একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে আমাদের টপিক হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে ডিসকাস করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের YouTube এবং অ্যাপে অলরেডি এই ক্লাসগুলো আপলোড করা হচ্ছে এবং ফ্রিতে আপলোড করা হচ্ছে। তো তোমরা চেষ্টা করো রেগুলার দেখার এবং তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কি দরকার আছে আরো। যে তোমাদের কি ইমপ্রুভমেন্ট দরকার আছে, ক্লাসের মধ্যে কি প্রবলেম হচ্ছে, ভয়েস ক্লিয়ার আছে কি নেই, কোনো ডিস্টার্বেন্স আছে কিনা, কনটেন্ট সম্বন্ধে তোমাদের কোনো যদি কোয়েরি থাকে। আর অনেকে জানিয়েছে যে এমসিকিউ দেওয়ার। তো এমসিকিউ আমরা থিওরির সাথে, সাথে কিছুটা দেওয়ার আজ চেষ্টা করব এবং তার সাথে তোমরা জানো যে অলরেডি টেস্ট সিরিজ আমাদের চলছে, সেখান থেকেও তোমরা করতে পারো। ফ্রিতেও আছে সবকিছুই প্রায়। তাছাড়াও তোমরা যেটা ভালো খারাপ সেটা হবে তোমরা কমেন্টে সেটা জানাবে। তাহলে আমরা রিভিউ পাবো, সেখান থেকে অনেক মোটিভেশন পাবো। তো আজকে তোমরা ক্লাসের সাথে জুড়ে থাকো শেষ পর্যন্ত। আজকে তোমার প্যানক্রিয়াটিস সম্বন্ধে ডিটেইলসে জেনে যাবে এবং একটা ভালো টপিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? প্যানক্রিয়াটাইটিস আমরা নামের মধ্যে দেখতেই পাচ্ছি যে ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হচ্ছে এবং তার কি কারণে ইনফ্লামেশন হবে, কিভাবে হবে, ঠিক আছে? মানে প্যাথোফিজিওলজিটা উইথ ইনফ্লামেশন হওয়ার পর তার কি লক্ষণ দেখা দিবে, সাইন সিম্পটমস কি আছে। তারপর আমরা কি দেখব যে তার ম্যানেজমেন্ট পার্টটা এবং তার ডায়াগনোসিসের কিছু পার্ট দেখব, যাতে সেগুলো আমাদেরকে হেল্প করবে। ডায়াগনোসিস কিভাবে করা হয়, কোন ব্লাড টেস্টগুলো করা হয়, কোন ভ্যালুগুলো আপ ডাউন হতে পারে, সেগুলো আমরা আগে দেখব। ঠিক আছে? তার আগে একটা আমরা এমসিকিউ দেখে রাখি এবং এটা আমরা লাস্টে ডিসকাস করব এমসিকিউটা সম্বন্ধে। ঠিক আছে? তোমরা লাস্টে নিজেরাই অ্যান্সার করতে পারবে এমসিকিউটার। দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যাবডোমিনাল পেইন ইন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হলে, এটা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হলে তার মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক্সটা কি? অ্যাবডোমিনাল পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা কি? কিরকম হবে? রাইট আপার কোয়াড্র্যান্ট পেইন রেডিয়েটিং টু রাইট শোল্ডার। ঠিক আছে? এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক। তারপরে কি আছে? লেফট লোয়ার কোয়াড্র্যান্ট পেইন রেডিয়েটিং টু গ্রোইন। লাস্ট অপশন কি আছে? পেরি আম্বিলিক্যাল পেইন, আম্বিলিক্যাল রিজিয়নের চারো সাইডে পেইন রেডিয়েটিং টু রাইট শোল্ডার। তোমরা এটা দেখো এবং পুরো ক্লাসটা শুনো। শোনার পরে নিজেরা তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? এবং কমেন্টে তোমরা অ্যান্সারটা জানাবে। ঠিক আছে? নেক্সট আমরা কি দেখব? ১ম এ আমরা দেখে যাব তার ডিটেইলস সম্বন্ধে কিছু। ডেফিনিশন অলরেডি ডিসকাস করলাম যে ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। কিন্তু এই প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হঠাৎ করে কি কারণে হলো? সেটা আমরা জানবো যে মেইনলি যে একটা ওয়ার্ড বারবার শুনবে সেটা হচ্ছে অটো ডাইজেশন। ঠিক আছে? অটো ডাইজেশন মানে অটো মানে নিজের বডি। নিজের বডি নিজেকেই ডাইজেস্ট করে ফেলছে। তো ইনফ্লামেশনের যে নিজস্ব এনজাইম আছে তারাই নিজের সেলকে, নিজের প্যানক্রিয়াটিক সেলকে ড্যামেজ করে। কিন্তু সেটা কিভাবে করে, কেন করে? এটা আমরা দেখব। ঠিক আছে? তো তার মধ্যে টাইপ ২ টা যদি দেখি, যে ২ টো টাইপ আছে সেগুলো হচ্ছে কি? এক অ্যাকুইট আর ক্রনিক। অ্যাকুইট মানে সাডেন কোনো কারণে হয়ে গেল। ঠিক আছে? সেটা অ্যাকুইট কিছুদিনের জন্য আছে। ঠিক আছে? ২ দিন, ৪ দিন, ১০ দিনের মতো। কিন্তু যদি লং টার্ম অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস থাকে, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ৬ মাস, ১ বছর আছে। তো সেটা তখন আমরা কি বলব? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে? সেটা একটা সিভিয়ার ফর্ম। এবার আমরা দেখব প্যাথোফিজিওলজি। অ্যাকুইটের যে প্যানক্রিয়াটাইটিস হয়, তার প্যাথোফিজিওলজিটা কিভাবে হয়? কিভাবে প্যানক্রিয়াটাইটিসটা কজ করে? দেখব আমরা অ্যানাটমি ফিজিওলজিতে পড়েছিলাম যে এনজাইম গুলো আছে প্যানক্রিয়াটিসের। যেমন ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। এই এনজাইম গুলো কি হয়? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। আমরা পড়েছিলাম যে ওখানে প্যানক্রিয়াসের মধ্যে ওরা ইনঅ্যাক্টিভ থাকে। যখন ডিওডিনামে আসে তখন ওখানে অন্যান্য এনজাইমের মাধ্যমে সেগুলো অ্যাক্টিভ হয় এবং সে হেল্প করে অন্যান্য যে প্যানক্রিয়াটিক এনজাইম গুলো আছে তাকে আ ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্মে রূপান্তরিত করতে। তো হঠাৎ করে কি কারণে এখানে চেঞ্জেস হলো? তো কি চেঞ্জেস হচ্ছে দেখব যে ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন, ট্রিপসিন এবং ট্রিপসিনোজেন এই দুটো আ হঠাৎ করে প্যানক্রিয়াসের মধ্যেই আ অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কি হবে? তারা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে ডাইজেশন করার জন্য। ওরা তখন ডাইজেশন করার জন্য লাইপেজ, অ্যামাইলেজকে এবং প্রোটিয়েজকে ট্রিপসিনোজেন অ্যাক্টিভ প্রিম্যাচুরলি প্যানক্রিয়াসের মধ্যে। ট্রিপসিন ফর্ম ইনসাইড প্যানক্রিয়াস, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডিওডিনামে। সেই ট্রিপসিন কি করছে? অ্যাক্টিভেশন অফ আদার এনজাইম যারা অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছে।
তো ওরা কি করবে? ওরা তো ডাইজেশনের জন্য তৈরি হয়েছিল। ওরা ডাইজেস্ট কাকে করবে? ওই যে প্যানক্রিয়াটিকের যে সেল আছে, অ্যাসিনার সেল তাকে খেয়ে নিতে শুরু করবে। তাকে খেয়ে নিতে শুরু করলে সে তখন ড্যামেজ হবে, সেখান থেকে ইনফ্লামেশন হবে। অটো ডাইজেশন, ইনফ্লামেশন, এডিমা। তো ইনফ্লামেশন, এডিমা হলে তারপরে যেটা সিমিলারলি হতে থাকে, যেকোনো জায়গায় বডিতে ইনফ্লামেশন হলেই সেখান থেকে ফ্লুইড লিক করতে থাকে। ফ্লুইড লিক করলে বডির ফ্লুইড সেখানে জমা হবে, সেখানে লিক হবে। সেখান থেকে হাইপোভলিমিয়া হলে বডির ফ্লুইড কমে গেলে হাইপোটেনশন, তারপরে শক থেকে মাল্টি অর্গান ড্যামেজ। ঠিক আছে? মাল্টিপল অর্গানে সেই সমস্যাটা দেখা দিবে। এবং সেটা মাল্টি অর্গান ড্যামেজ থেকে ডেথ। এট লাস্ট লিডস টু ডেথ করছে। ঠিক আছে? বুঝতে পারলে? এবার কি কারণে হলো? কি কারণগুলো ট্রিগার করলো এই এনজাইমগুলোকে অ্যাক্টিভ হয়ে যেতে প্যানক্রিয়াসের ভিতরে? সেগুলো আমরা এবারে দেখব। কজেস গুলো। কজেস গুলোর মধ্যে সবচেয়ে মোস্ট কমন কজ হচ্ছে গলস্টোন। ঠিক আছে? মানে যেটা বেশি দেখা যায়। যে গলস্টোনের কারণে দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে। তো গলস্টোন কিভাবে? অনেকের ডাউট থাকে যে গলস্টোন গল ব্লাডারে হচ্ছে, প্যানক্রিয়াসে হঠাৎ করে সে কি করে দিল? এটা হয়তো তোমরা ডাউট আছে, তোমরা কলেজ টাইমেও পড়েছো কিন্তু কোনোদিন ডাউটটা ক্লিয়ার করেনি। তো আজকে তোমরা সেই ডাউটটা এখানে ক্লিয়ার করবে যে গলস্টোন কিভাবে প্যানক্রিয়াটাইটিস কজ করে। ঠিক আছে? আমরা যদি একটা ছবি দেখি, ঠিক আছে? যে গলস্টোন আমরা জানি যে গল ব্লাডারে হচ্ছে বা গল ব্লাডারের থেকে তৈরি হচ্ছে গলস্টোনটা। কিন্তু সেটা যদি সেই স্টোনটা যদি এখানে না থেকে এই লাইনে চলে আসে। ধরো হঠাৎ করে এখানে এসে যে ওপেনিংটা আছে ডিওডিনামের অ্যাম্পুলা অফ ভাটার, আমরা ডিসকাস করেছিলাম অ্যানাটমিতে। অ্যাম্পুলা অফ ভাটারে এই স্টোনটা ওখানে ব্লক করে দিল। ব্লক করলে কি হবে? এক তো সাথে যেটা আসছিল, বাইল আসছিল সেটাও আসতে পারবে না। তার সাথে প্যানক্রিয়াটিকের যেই এনজাইমগুলো আসছিল সেটাও আসতে পারবে না। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো কোথায় যাবে? সে আবার রিভার্ট ব্যাক যাবে। রিভার্ট ব্যাক গেলে সেখানে অলরেডি অ্যাক্টিভ হচ্ছে, এখানে এই জায়গাতে এসে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে প্রায়। তো সেগুলো সেই অ্যাক্টিভ এনজাইমগুলো ভিতরের দিকে যেয়ে প্যানক্রিয়াটিক সেলকে ক্ষতি করছে। তারপর নেক্সট আমরা কি দেখব কারণ? ইথানল বা অ্যালকোহল। তো অ্যালকোহল কি করে? অ্যালকোহল বডিতে যাওয়ার পরে কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড জাতীয় বা এস্টার জাতীয় কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। সেই বাই প্রোডাক্ট গুলো প্যানক্রিয়াটিসের অ্যাসিনাস সেলের মধ্যে ঢুকে সেখানে ট্রিগার করে যে এনজাইমগুলোকে অ্যাক্টিভ করার জন্য। সেই ইথানলের বাই প্রোডাক্টটা ক্ষতিকর ফর প্যানক্রিয়াসের জন্য। তো সেটা কজ করে প্যানক্রিয়াটাইটিস। তাছাড়া দেখবো কোনো কারণে ট্রমা হয়ে গেলে, সেখান থেকে ব্লক হয়ে গেলে সেখানে হতে পারে স্টেরয়েড ট্রিগার করে ওখানে। ঠিক আছে? এটা তোমরা গেটস ম্যাশড বলে মনে রাখতে পারো কজগুলো। কিন্তু মেইনলি তোমরা গলস্টোন আর ইথানল মনে রাখবে, বাকি কাজ সারা। এগুলো শুধু জাস্ট রিডিং মনে রাখবে। মাম্পসের কারণেও হতে পারে, অটোইমিউন ডিজিজও ট্রিগার করতে পারে। স্করপিও মানে মাকড়সা, যেটা মাকড়সার কামড়েও অনেক সময় দেখা যায় যে মাকড়সার যে বিষ, সেই বিষের কারণে প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়। ঠিক আছে? হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, হাইপার ক্যালসিমিয়া। হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া কি করে? হাইপার ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাট। মানে বডিতে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে বা ফ্যাট বেড়ে গেছে। সে ফ্যাট লোবিউলস গুলো, ফ্যাটের যে কণাগুলো, সেগুলো প্যানক্রিয়াটিকের যে ছোট সেলে তার মধ্যে ঢুকে যায়। তো সেগুলো ঢুকে যাওয়ার পরে কি হয়? সেখানে ব্লক করে। সেখান থেকে আর সে নিজস্ব প্যানক্রিয়াটিকের এনজাইম বেরোতে পারে না। সেখানেই ডাইজেস্ট করে থাকে ভিতরে ঢুকে। ঠিক আছে? তাছাড়াও কি আছে? ইআরসিপি। ইআরসিপি মানে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাফি। ঠিক আছে? এন্ডোস্কোপি মানে আমরা জানি যে ক্যামেরা ভিতরে যেটা আছে এন্ডোস্কোপ বলা হয়। তো এন্ডোস্কোপ কোথাকে নিয়ে যাওয়া হয়? কোলেনজিও মানে গল ব্লাডার এবং প্যানক্রিয়াস এবং গল ব্লাডারের যখন কোনো এন্ডোস্কোপি করা হয়, সেখানে কোনো যদি কমপ্লিকেশন হয়, কোনো ইনজুরি হয়, সেটার কারণে আমাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে বা সেখান থেকে যদি ইনফেকশন কজ করতে পারে। ঠিক আছে? তো ইআরসিপি প্রসিজারের পোস্ট প্রসিজার কমপ্লিকেশন এ আমরা দেখতে পাই প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে। তাছাড়াও কিছু ড্রাগ থাকে, সেগুলোর কারণেও হয়। তো এগুলো তোমরা মনে রাখবে, মেইনলি তার মধ্যে গলস্টোন আর অ্যালকোহল বা ইথানলটা ভালো করে মনে রাখবে। এটা তোমরা ক্লিয়ার হলো, বুঝতে পারলে যে অ্যাকুইট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিভাবে হচ্ছে, কিভাবে এনজাইমগুলো অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার পর তারা নিজস্ব বডিকেই নিজে খাচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হলেই ফ্লুইড লিক হচ্ছে সেখান থেকে হাইপোভলিমিয়া, হাইপোটেনশন, শক, মাল্টি অর্গান ড্যামেজ। কি কারণে হলো? গলস্টোন ব্লক করছে লাইনকে, অ্যাম্পুলা ভাটারকে। সেখান থেকে কি হলো? আ প্যানক্রিয়াটিক এনজাইম রিভার্ট গেল। ঠিক আছে? এতটা ক্লিয়ার? তারপর আমরা কি দেখব? যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এখানে।
তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রিলেটেডই কোশ্চেন যখন আসে বেশিরভাগ। ঠিক আছে? যে এইটা কার সাইন সিম্পটম, ঠিক আছে? এই সাইন সিম্পটমটা হলে তোমার কি অ্যাকশন নেওয়া উচিত? এখন তুমি বুঝবে যে হ্যাঁ, এটা প্যানক্রিয়াটিস হতে পারে। তো এখান থেকে আমাকে কি নার্সিং রোলটা ফলো করা উচিত। তো নার্সিং রোল আমরা পরে দেখব। ১ম এ আগে দেখব ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কি আছে। সবচেয়ে বড় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যেটা হলো সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন। সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন মানে যে আপার মিডল কোয়াড্রেন্ট সেটা হচ্ছে সিভিয়ার এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। সেই রিজিয়নে পেইন হবে এবং সেই পেইনটা এতটাই হবে সেটা রেডিয়েট করে যাবে ব্যাককে। পুরো পিছনে চলে যাবে। তো এই ২ টা জায়গায় একসাথে পেইন হবে। এটাকে আমরা বলছি রেডিয়েটিং পেইন। রেডিয়েটিং মানে এক জায়গায় পেইন শুরু হলো, অন্য জায়গায় সেটা স্প্রেড করে সেখানেও পেইন ক্রিয়েট করছে। যেমন আ যদি দেখি প্যানক্রিয়াসের ক্ষেত্রে শুরু হয় এপিগ্যাস্ট্রিকে এবং সেটা যায় ব্যাকে। তো আরো অনেক ডিজিজ আছে তার মাধ্যমে রেডিয়েটিং পেইন হয়। যেগুলো যখন যে ডিজিজটা পড়বো সেটা আমরা জানবো। ঠিক আছে? তো নসিয়া ভমিটিং কমন। ঠিক আছে? নসিয়া ভমিটিং যেহেতু ওখানে ইরিটেশন হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে মানে নসিয়া ভমিটিং থাকবেই। অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ডিস্টেনশন মানে ফুলছে পেট ফুলে যাচ্ছে। ঠিক আছে? বাউল সাউন্ড কমতে পারে। ঠিক আছে? যেহেতু ওখানে ঠিকঠাকভাবে ডাইজেশন আমাদের কমপ্লিট হচ্ছে না। আর সিভিয়ার কেসে ফিভার আসবে, ট্যাকিকার্ডিয়া কখন আসবে? যখন ফ্লুইড লিক করতে থাকছে, হাইপোভলিমিয়া হচ্ছে তখন ট্যাকিকার্ডিয়া আসবে, ট্যাকিপনিয়া আসবে, হাইপোটেনশন হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, জন্ডিস লেটার স্টেজে যেহেতু গল স্টোনের কারণে হয়। গল স্টোনের কারণে হলে ব্লক হলে গল ব্লাডার থেকেও বাইরে আসতে পারবে না। সেজন্য জন্ডিসও লিড করছে, রেস্টলেসনেস। আমার ২ টা আমরা সাইন মনে রাখবো এবং তার ফটো দেখবো। ২ টো সাইনকে আমরা সিভিয়ার প্যানক্রিয়াটিস হয়ে গেলে সেখানে ২ টো সাইন দেখা যায়। ২ টো সাইনের নাম কি? একটা হলো কুলেন সাইন, আরেকটা হলো গ্রে টার্নার সাইন। ঠিক আছে? কুলেন সাইন মানে কি? যে আমাদের যে আম্বিলিক্যাল রিজিয়ন আছে, ঠিক আছে? আম্বিলিক্যাল রিজিয়ন আছে, সেই আম্বিলিক্যাল রিজিয়নের চারো সাইডে ব্লাড জমে যাবে। ঠিক আছে? এখানে আছে ফটো তোমার দেখাই। ঠিক আছে? কুলেন সাইনটা এই যে আম্বিলিক্যাল রিজিয়ন দেখতে পাচ্ছ? আম্বিলিক্যাল চারো সাইডে ব্লাড গুলো জমে গেছে। ঠিক আছে? কিন্তু প্যানক্রিয়াসের লোকেশন প্রায় আমরা যদি দেখি এর আশেপাশেই, আশেপাশেই। ঠিক আছে? তো এখান থেকে ফ্লুইড এর সাথে ব্লাডও লিক হচ্ছে। ব্লাড লিক হওয়ার পরে তার পেরিফেরিতে চলে আসছে। সে স্কিনেও বাইরে দেখা যাচ্ছে। এগুলোকে বলে প্যাটেকি বা ইকাইমোসিস টাইপের দেখা যাচ্ছে। তো এই সাইনটা কি বলে? কুলেন সাইন। ঠিক আছে? তারপরে আমরা যদি আরেকটা সাইন দেখি সেটা হচ্ছে গ্রে টার্নার সাইন। গ্রে টার্নার সাইন মানে কি? ব্লুইশ ডিসকাশন অফ ফ্ল্যাঙ্কস রিজিয়ন। তো আমাদের এই যে রাইট বা লেফট সাইডের যে কোমরের উপর এবং পাঁজরের নিচে যে মিডল পোরশনটা সাইডের পোরশনটা এটাকে আমরা বলি ফ্ল্যাঙ্ক রিজিয়ন। ফ্ল্যাঙ্ক রিজিয়নে ফ্ল্যাঙ্ক পেইন হয়। অনেক সময় আমরা শুনেছি যে এটাকে বলে ফ্ল্যাঙ্ক রিজিয়ন। তো এই ফ্ল্যাঙ্ক রিজিয়নের সেম কালার ডিসকালারেশন হবে। ঠিক আছে? এই ডিসকালারেশনটাকে কি বলছে? এই এরিয়াগুলো কি বলছে? গ্রে টার্নার সাইন। ২ টা সাইন মনে রাখবে। ১ কুলেন সাইন, ২ গ্রে টার্নার সাইন। ক্লিয়ার? তো এখান থেকে কি তাহলে মনে রাখবে সেটা দেখলাম। যে সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, রেডিয়েটিং টু ব্যাক, কুলেন সাইন, গ্রে টার্নার সাইন, নসিয়া ভমিটিং কমন আর মেইনলি যেগুলো শকের সিম্পটম গুলো থাকে সেগুলো মনে রাখলে। যে সিভিয়ার কেসে শক হয়ে গেলে সেটা কি হবে? ঠিক আছে? এই ৩-৪ টা জিনিস সাইন সিম্পটম থেকে মনে রাখবে। বাকি যখন এমসিকিউ করবে এখানে এই জিনিসগুলোকে এপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে? আমরা যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো দেখি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি আছে? ডায়াগনস্টিক যদিও আমাদের কাজ নয় কিন্তু তবুও কিছুটা জেনে রাখতে হবে বেসিক গুলো। ঠিক আছে? যে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে মানে প্যানক্রিয়াটাইটিস রিলেটেড যেসব এনজাইম গুলো আছে, যেসব হরমোনস গুলো আছে সেগুলো তো কাজ করা নিশ্চয়ই বন্ধ করে দিয়েছে না? বা সেগুলোর ডিসফাংশন হচ্ছে। সেগুলো হলে ওভার হয়ে যাচ্ছে নইলে লো হয়ে যাচ্ছে। সেগুলো মাথায় রেখেই তুমি যদি দেখো তাহলে তুমি কিন্তু ডায়াগনোসিস গুলো করতে পারবে যে এই ব্লাড লেভেলটা কম বেশি হতে পারে। ঠিক আছে? তো তার মধ্যে আমরা যদি দেখি লাইপেজ অ্যামাইলেজ সম্বন্ধে পড়েছো তার এনজাইমে অ্যানাটমি ফিজিওলজিতে। তাহলে নিশ্চয়ই লাইপেজ অ্যামাইলেজ যখন প্যানক্রিয়াটিসে বেরোচ্ছে তাদের লেভেলই বডিতে বাড়বে এবং বাড়িতে এটা কতটা বাড়বে সেটা আমাকে জানবো। যে লাইপেজ এবং অ্যামাইলেজ মোর দেন 3 টাইমস আপার লিমিট। যেটা তার নরমাল রেঞ্জ ৪০ পর্যন্ত থাকে সেটা অনেক সময় ২০০, ২৫০, ৩০০ পর্যন্ত চলে যায়। ঠিক আছে? তো এইটা হলে তুমি সাসপেক্ট করবে যে হতে পারে প্যানক্রিয়াটাইটিস। কিন্তু শুধু এইটাই একটা ডেফিনিটিভ নয়। তো ক্লিনিক্যাল তার কি ফিচারস আছে, পেশেন্ট কি মানে সাইন সিম্পটম নিয়ে আসছে, তার সাথে ব্লাড টেস্ট হচ্ছে এবং তার কি তুমি অবজারভেশন করলে সেই অনুযায়ী তুমি ডায়াগনোসিস এ যেতে পারো। ঠিক আছে? তো লাইপেজ অ্যামাইলেজ তার মধ্যে স্পেসিফিক কোনটা? লাইপেজ। লাইপেজের রিপোর্টটা বেশি স্পেসিফিক থাকে।
তো মোর দেন 3 টাইমস ওর আপার লিমিট থাকে এটা। ঠিক আছে? তারপরে আমরা কি দেখব যে যেহেতু প্যানক্রিয়াস আমাদের কিছু এন্ডোক্রাইন ফাংশন ও করছিল। এন্ডোক্রাইন ফাংশন মানে ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করা এগুলো করছিল। তো সেগুলো নিশ্চয়ই ডিস্টার্বেন্স হবে। তাহলে গ্লুকোজ লেভেল কি হবে যেহেতু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরাচ্ছিল। ইনসুলিন যেহেতু এখন বেরাচ্ছে না, ইনসুলিন কন্ট্রোল করছিল ব্লাড সুগারকে। সেখানে আমরা দেখব গ্লুকোজ লেভেলও ইনক্রিজ হবে। ইনক্রিজ গ্লুকোজ হচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা একটা মনে রাখলে। ঠিক আছে? ইনক্রিজ গ্লুকোজ, অ্যামাইলেজ লাইপেজ বাড়ছে এবং ক্যালসিয়ামের ক্ষেত্রেও আমরা দেখি যে ক্যালসিয়ামের ক্ষেত্রেও হাইপোক্যালসিমিয়া হয়। কি করে হয় এখানে লেখা আছে কিন্তু অত বেশি মনে রাখবে যে হাইপোক্যালসিমিয়া হয় প্যানক্রিয়াটাইটিসে। যখন প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট দেখবে এখানে সাসপেক্ট করতে হবে যে হাইপোক্যালসিমিয়া হতে পারে। বুঝতে পেরেছ? ঠিক আছে? কিছু ইমাজিং টেস্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে ডক্টর আসলে তারা লিখে দেয় ইউএসজি করো, এমআরআই করো। ঠিক আছে? তার মধ্যে যদি দেখি ইউএসজিতে ১ম এ প্রাইমারিলি ধরা পড়ে। তারপর আরো কনফার্মেশন এর জন্য আমরা সিটি অ্যাবডোমেন দেখি কন্ট্রাস্ট দিয়ে। এমআরসিপি মানে এমআরআই যেটা হয় সেটার গল ব্লাডার প্যানক্রিয়াসের এমআর মানে ম্যাগনেটিক রেজোন্যান্স কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাফি। ঠিক আছে? তারপরে ইআরসিপি আমরা বললাম এন্ডোস্কোপিক করে দেখা হয়। এন্ডোস্কোপিক করে, এমআরআই করে, সিটি করে, ইউএসজি করে। ঠিক আছে? আর বেশি ডিসকাস করব না। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা কিছু সরি অ্যাকুইট আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ডিফারেন্সিয়েশন দেখব। হুম? যে কোনটাকে আমরা ভাববো যে অ্যাকুইট আর কোনটা ভাববো ক্রনিক হচ্ছে। হুম? অ্যাকুইট যদি প্যানক্রিয়াটাইটিস হয় আমরা দেখব যে এটার অনসেটটা সাডেন হয়। তো হঠাৎ করে হলো। তখন বুঝতে হবে যে এটা সে বলছে হিস্ট্রিতে যে আমার কোনদিন কিন্তু এরকম সমস্যা হয়নি। হঠাৎ করে আজকেই হয়েছে। এখন বুঝতে হবে এটা কোনো অ্যাকুট সমস্যা। আজকে ফার্স্ট মানে। আর কেউ বলল যে আমাদের এরকম তো হতেই থাকে, আমি ওষুধ খাই ঠিক হয়ে যায়। তো এটা সাসপেক্ট করবে তখন যে এটা নিশ্চয়ই ক্রনিক কেস। ঠিক আছে? তারপরে অ্যাকুট মানে সেটা অবশ্যই ঠিক হওয়ার চান্সটা বেশি থাকে। তো এটা রিভার্সিবল। আর ক্রনিক কেসে তো মোস্ট অফ দ্যা টাইম এটা ইরিভার্সিবলই থাকে। যেখানে অলরেডি নষ্ট হয়ে গেছে। পেইনের টাইমটা কি থাকে? এখানে সিভিয়ার পেইন হয়। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কি হয়? পেইনটা অ্যা ইনটেনসিটিটা কমে যায় কিন্তু ক্রনিক পেইন অলওয়েজ থাকে। আর তারপরে যদি দেখি আমরা যে স্ট্যাটোরিয়া সম্বন্ধে লাইপেজ এনজাইমটা, এনজাইম নামক লাইপেজ এখানে বাড়া থাকে অ্যা অ্যাকুইটে আর ক্রনিকে যখন অনেকদিন ধরে আছে লাইপেজ লেভেলটা অ্যাডজাস্ট হতে প্রায় নরমাল বা স্লাইটলি হায়ার থাকে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিন্তু ব্লাড টেস্টে ধরা পড়বে না। তারপর আমরা যদি দেখি স্ট্যাটোরিয়া। স্ট্যাটোরিয়া মানে স্টুলের মাধ্যমে ফ্যাট পাস হয়ে যাওয়া। তো ফ্যাটের যেহেতু ডাইজেশন আমরা জানি লাইপেজ করে। তো লাইপেজ লিপিডকে ভেঙে দেয়। সেটা বডিতে নরমাল ডাইজেশন হয়। কিন্তু যেহেতু লাইপেজ নিজেই প্রেজেন্ট নেই তাহলে কে ফ্যাটকে ডাইজেশন করবে? তাহলে ফ্যাট কি হবে? নরমালি স্টুলের মাধ্যমে পাস হতে থাকবে। তো সেটাকে বলতে স্ট্যাটোরিয়া। স্ট্যাটোরিয়া অ্যাকুইট কেসে দেখা যায় না কিন্তু ক্রনিক কেসে মাস্ট প্রেজেন্ট থাকেই। আর এনজাইম রিপ্লেসমেন্ট এর দরকার আছে কি নেই? যখন পেশেন্টের ট্রিটমেন্ট দরকার হয়, অ্যাকুইটে যেহেতু ওই হঠাৎ হয়েছে তখন রিপ্লেসমেন্ট মোস্টলি দরকার হয় না। কিন্তু ক্রনিক কেসে অ্যা যেসব প্যানক্রিয়াটিক এনজাইম গুলো আছে সেগুলো আমাদেরকে রিপ্লেস করতে হয়। ঠিক আছে? তো এটা মনে রাখবে। তারপরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর কিছু ফিচারস দেখব আমরা। যে এখানেও যেগুলো অলরেডি দেখলাম স্ট্যাটোরিয়া, রিকারেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন, এখানে ওয়েট লস হচ্ছে। এখানে ওয়েট লস হওয়ার কারণ কি? কোন ডাইজেশন যেহেতু কমপ্লিট ফুলফিল হচ্ছে না, অলরেডি ভিটামিনস এবং নিউট্রিশন এর কমে যে ম্যাল ডাইজেশন হচ্ছে বা ম্যাল অ্যাবসর্পশন হচ্ছে, সেটা থেকে ম্যাল নিউট্রিশন কজ করছে। ঠিক আছে? আর যেহেতু ইনসুলিন নেই তো ডায়াবেটিস মেলিটাস ইনক্রিজ গ্লুকোজ সেখান থেকে ডায়াবেটিস মেলিটাস আসছে। ঠিক আছে? এবার আমরা নেক্সট কি দেখব? নেক্সট দেখব কিছু নার্সিং কেয়ার। নার্সিং কেয়ার দেখার আগে দেখো মেডিকেল ম্যানেজমেন্ট এখানে মেডিকেল পার্ট যেটা হলো সেটা তো ওরা প্যানক্রিয়াটিক এনজাইম দিয়ে আ ফুলফিল করে। ঠিক আছে? ক্রনিক কেসে। তাছাড়াও ওরা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে পেইন কিলার যেটা দেয়, ওরা এডভাইস করে যে এই মানে এটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি আমরা। কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে সিম্পটম দেখব সে অনুযায়ী ট্রিটমেন্ট হবে। তাছাড়া কোনো যে পার্মানেন্ট ম্যানেজমেন্ট এখানে কিন্তু হয় না। যদি ক্রনিক কেসে চলে যাই। ঠিক আছে? আর মেইনলি পেইনের ব্যাপারটা বডিতে ফ্লুইড ম্যানেজমেন্ট, নিউট্রিশন ম্যানেজমেন্ট এবং মনিটরিং করাগুলো এবার আমাদের কাজ চলে আসছে। ওদের কাজ ওরা এনজাইম দিল, পেইন ম্যানেজ করল।
তো যখন নার্সিং কেয়ার আসে, নার্সিং কেয়ার মধ্যে অলওয়েজ প্রায়োরিটি থাকে এবিসি প্রায়োরিটি। এবিসি প্রায়োরিটিটা কি? যে আমরা পেশেন্ট আসলো, সিভিয়ার কেস আসছে, পেইন নিয়ে সিম্পটম নিয়ে আসছে। তবুও আমরা কিসে প্রায়োরিটি দেবো? যে তার এয়ারওয়েটা ঠিক আছে কি নেই। হ্যাঁ? যেহেতু এয়ারওয়ে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যখন সেখানে লাইফ সেভিং হবে। তো এয়ারওয়ে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি, যে তার এয়ারওয়েটা পেটেন্ট আছে কি নেই, কোন রকম অবস্ট্রাকশন আছে কি নেই। প্যানক্রিয়াটিস সিম্পটম আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এবিসি অলওয়েজ অ্যাসেস করে তারপরেই প্যানক্রিয়াটিসের স্পেসিফিক সিম্পটমে যাবো। তারপরে ব্রিথিং দেবো। ব্রিথিং প্যাটার্ন গুলা দেখবো। তার রেসপিরেটরি রেট ঠিকঠাক আসছে কিনা, বডিতে অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা, ঠিক আছে? আর কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা প্যানক্রিয়াটিস থেকে। যেমন এআরডিএস, এআরডিএস হচ্ছে তার কমন একটা কমপ্লিকেশন। প্যানক্রিয়াটিস হওয়ার পরে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমও হয় ওখান থেকে। ঠিক? তো ওখানে আমরা দেখবো যে ব্রিথিংটা কিরকম আছে। তারপরে দেখবো সার্কুলেশন। তো সার্কুলেশন দেখার জন্য আমরা ক্যারোটিড পালস চেক করবো। রেডিয়াল পালস চেক করব যে তার সার্কুলেশন ঠিকঠাক আছে কিনা। ফিমোরাল পালস চেক করব। এই পালসগুলো চেক করে তার ব্রেইনে সাপ্লাই যাচ্ছে কিনা, পায়ে যাচ্ছে কিনা। এগুলো বেসিক। এগুলো বেসিক ফিচার্স আমাদেরকে দেখতেই হয়। হ্যাঁ? তার জন্য মনিটর করতে হবে বিপি, হার্ট রেট, ঠিক আছে? পালসেস, কন্টিনিউস এগুলো আমাদেরকে চেক করে যেতে হবে। তাছাড়া কি করব যে আমরা ইউরিন আউটপুটটা দেখব। কারণ এখানে অ্যাকুইট কিডনি ইনজুরিও কিন্তু মাল্টিপল অর্গান ফেলিউর হয় এট লাস্টে, ক্রনিক এর পরে। তো সেইজন্য এখানে কিডনি ফেলিউর হতে পারে। সেজন্য ইউরিন আউটপুটটা আমাদেরকে দেখে রাখতে হবে। এবং যেহেতু নসিয়া ভমিটিং হচ্ছে, সেখান থেকে ডিহাইড্রেশন হচ্ছে। তো সেইজন্য ইউরিন আউটপুট কমতে পারে। সেটার জন্য দেখে রাখতে হবে ইউরিন আউটপুটটা। এবিসিটা দেখলে, এবিসি দেখার পরে মেইন যেটা সিম্পটম নিয়ে আসে সেটা কি আসে? পেইন নিয়ে আসে। তো পেইন ম্যানেজমেন্টটা হচ্ছে নেক্সট প্রায়োরিটি। পেইনটা কি টাইপের হচ্ছে? কোথায় হচ্ছে? ঠিক আছে? এবং তার ইনটেনসিটি কতটা? ইনটেনসিটি যদি নিজে বুঝতে না পারো, তাহলে তার কি ড্রাগ দেয়া হবে সেটা তুমি কনভে করতে পারবে না ডক্টরকে। যে ডক্টর তোমাকে জিজ্ঞেস করছে তার কি ধরনের পেইন হচ্ছে, কোথায় পেইন হচ্ছে সেটা হয়তো জিজ্ঞেস করলো তোমাকে। তখন তোমাকে এটা দেখে বলতে হবে। বুঝতে পারছো? পেইন ম্যানেজমেন্ট হচ্ছে নেক্সট প্রায়োরিটি। তারপর আমরা যদি দেখি ফ্লুইড। ফ্লুইডের মধ্যে আমরা কি দেখব? যে মেইন কোন ফ্লুইডটা হচ্ছে চয়েস, আরএল হচ্ছে ফার্স্ট চয়েস। তারপরে এনিস। তো ইনিশিয়ালি যখন পেশেন্ট এরকম সিম্পটম নিয়ে আসে তখন এনপিওর তে রাখা হয়। কোন কিছু দেয়া চলে না। তারপরে যদি দেখা যায় ডায়াগনোসিস হলো, পর আমরা কি দেখব? যে ক্লিয়ার কিছু লিকুইড দেয়া যেতে পারে। ক্লিয়ার লিকুইডের মধ্যে নরমাল ওয়াটার দেয়া হয়। তারপর আস্তে, আস্তে সব ডায়াটা নিয়ে আসা হয়। ঠিক আছে? তো ১ম এ আমরা যদি ফ্লুইড দেখি, ফ্লুইড ফার্স্ট চয়েস হচ্ছে আরএল। ঠিক আছে? আর তার সাথে, সাথে ইলেক্ট্রোলাইটস মনিটর করব। যেহেতু আমরা বলেছিলাম যে এখানে হাইপোক্যালসিমিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। হাইপারক্যালেমিয়া বা হাইপোক্যালেমিয়া দুটোই হতে পারে এখানে। ঠিক আছে? এবং বডির ক্রিয়েটিনিন লেভেল চেক করব, যেহেতু কিডনিতে ইনজুরি করতে পারে। ক্রিয়েটিনিন লেভেল চেক, ক্যালসিয়াম লেভেল চেক, পটাশিয়াম লেভেল চেক এবং বডি ফ্লুইড চেকের জন্য ইউরিন আউটপুট চেক, এগুলো আমরা দেখব। তার সাথে, সাথে আরএল চালাতে হবে। ঠিক আছে? আর নিউট্রিশন ম্যানেজমেন্টের মধ্যে কি পড়ছে? যেহেতু প্যানক্রিয়াস কাজ করছে না, প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে তার। এখন আমরা দেখব যে লো ফ্যাট ডায়েট ইস দ্যা ফার্স্ট চয়েস। যেহেতু ফ্যাটের ডাইজেশন মেইনলি প্যানক্রিয়াস থেকে হয়। তাছাড়াও লো প্রোটিন, লো ফ্যাট অ্যান্ড লো প্রোটিন। ঠিক আছে? এই দুটো আমরা অ্যাডভাইস করব। কার্বোহাইড্রেট নরমাল দিয়ে দিতে পারে। কিন্তু ইনিশিয়াল স্টেজে সে এনপিওতে থাকবে। ঠিক আছে? তারপরে ল্যাবস যেগুলো ডায়াগনস্টিক আমরা ক্রাইটেরিয়া বললাম সেগুলোকে ফলো করব। আর দেখব তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। কমপ্লিকেশনের মধ্যে শক আছে, অ্যাকুইট কিডনি ইনজুরি হতে পারে, ঠিক আছে? ব্লিডিং হতে পারে, এআরডিএস হতে পারে। এগুলো সব সিভিয়ার। এগুলো হলে তখন বুঝতে হবে যে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। জিআই ম্যানেজমেন্টে এনপিও রাখতে হবে। বুঝতে পেরেছ? এটা আমরা এনজি টিউব লাগাতে হবে, যে যেহেতু নিজের থেকে ওরাল নিতে পারছে না, তখন এনজি টিউব লাগিয়ে তাকে ফ্লুইড দিতে হবে। এবং খাবার দিতে হবে, সরি। ঠিক আছে? তারপর আমরা যদি কিছু ডিসচার্জ এডুকেশন, নার্সিং, ডায়াগনোসিস এগুলো অলরেডি ডিসকাস করলাম। অনলাইনের কিছু আছে এখানে। জাস্ট পুরোটা রিভিশন করার পরে যেটা দেখা দরকার আমাদের, সেটা কি দেখব? যে গলস্টোন আর অ্যালকোহল ইস দ্য মোস্ট কমন কজ অফ প্যানক্রিয়াটাইটিস। লাইপেজ মোর স্পেসিফিক। পেন, এপিগ্যাস্ট্রিক অ্যান্ড ব্যাক হলো তার কমন সিম্পটম। মেজর আর্লি কনসার্ন হচ্ছে হাইপোভলিমিয়া, যেহেতু ফ্লুইড লিক হচ্ছে। প্যারেন্টাল ফিডিং আর এন্টারাল ফিডিং মানে আমরা মুখের মাধ্যমে দেব। তো এই ফিডিংটাকে চয়েস করা হয়। ঠিক আছে? আর প্যারেন্টাল ফিডিংটা মানে
আইভি দেওয়া হয়, আইভি বা আইএম দেওয়া, সেটাকে বলা হচ্ছে প্যারেন্টাল ফিড। ঠিক আছে? তারপরে আমরা কি দেখব? অ্যান্টিবায়োটিক। তারপরে ইআরসিপি আমরা দেখলাম, ইআরসিপি কারণে হতে পারে। আর মনিটর এবিসি ফার্স্ট অলওয়েজ। ঠিক আছে? এখানে আমরা শেষ করব আজকের ক্লাস। তারপরে আমরা যেই সিম্পটমসটা আমরা দেখেছিলাম, যেই এমসিকিউটা দেখেছিলাম, এমসিকিউটার অ্যান্সার করব। তোমরা অ্যান্সার করতে পারবে এটার? দেখো, এটার অ্যান্সার কি হবে তাহলে? আজকে যেটা পড়লে পুরোটার, মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাবডোমিনাল পেন ইজ এপিগ্যাস্ট্রিক পেন রেডিয়েটেড টু ব্যাক। ঠিক আছে? এখানে আজকে স্টপ করছি। থ্যাংক ইউ।